গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি সমন্বয়কদের। গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু আজই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত। ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরছে ভারত, অভিযোগ প্রেস সচিবের। সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি, বললেন রিজভী। দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা জামাতের। চাকরি ফেরতের দাবিতে প্রাথমিকে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের অবস্থান কর্মসূচি ও পদযাত্রা। হাইকোর্টের রায় বাতিল না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। এবং শাহজালাল বিমানবন্দরে একই চত্বরে ঝুঁকি নিয়ে ওঠানামা করছে হেলিকপ্টার ও উড়োজাহাজ। আকাশপথ নিরাপদ রাখতে দ্রুত আলাদা বন্দর নির্মাণের পরামর্শ। সময় সংবাদে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। গাজীপুরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। জড়িতদের দ্রুত বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার পাশাপাশি হামলাকারীদের ধরতে আলটিমেটাম দিয়েছেন তারা। এদিকে সহিংসতায় জড়িতদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার উপর আওয়ামী লীগের কর্মী সমর্থকের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। স্লোগানে উত্তাল গাজীপুরের রাজবাড়ী মাঠ। শুক্রবার রাতে হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। প্রতিবাদে শনিবার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। যোগ দেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমও। এ সময় হামলার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়া জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে আলটিমেটামের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। তাদের ইন্ধনে এখানে আমাদেরকে ছাত্রদের উপরে হামলা করা হয়েছে। আমরা তাদের অস্তিত্ব বিলীন করতে চাই। আমরা কিন্তু বাকশালীকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে দেবো। আমাদের নিজের হাতে তুলে নেব, এটা বাধ্য হবো। কিন্তু আমরা খুনি হাসিনা, খুনি জাহাঙ্গীরের দোসররা যদি এই গাজীপুরে আবার উৎপাত করতে চায়, এই ছাত্র জনতা তাদের আর ছাড় দিবে না। এর আগে সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে সহিংসতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একজন পেশেন্টের অবস্থা যে আইসিইউতে আছে, তারটা হয়তো 24 ঘন্টা পরে বোঝা যাবে যে হেড ইনজুরি। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের ধরতে মাঠে নামছে যৌথ বাহিনী। আজ থেকেই গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় সভা হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বাড়তি সতর্কতার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে সেনাবাহিনী। সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায় সুপ্রিম কোর্ট এলাকায়। তাদের সঙ্গে ছিল ভারী অস্ত্র ও সাঁজোয়া যান। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত আছে পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে এমন বাড়তি সতর্কতা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারকে বহির্বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে ভারত মিলিয়ন ডলার খরচ করছে বলে অভিযোগ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তার দাবি, এর পেছনে উস্কানি দিচ্ছে দেশটির গণমাধ্যম। আর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তার দল সরকারের সমালোচনা করলেও ব্যর্থ হতে দেবে না।
দেখছি সত্যিকার অর্থে এটা একটা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবের আয়োজন করে একটি সংগঠন। সেখানে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও বিএনপি নেতারা। গ্রাফিতি প্রকাশনার মোড়ক উন্মোচন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ডক্টর ইউনূস সরকারকে নেতিবাচক উপস্থাপন করতে ভারত $মিলিয়ন ব্যয় করছে। দেশটির গণমাধ্যম এসব উস্কে দিচ্ছে বলেও অভিযোগ তার। বলেন, আর কোনোভাবেই ফ্যাসিবাদের দোসরদের ফিরতে দেওয়া হবে না। বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা $মিলিয়নস খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সাম্প্রতিক সময়ে বিএনপি সরকারের নানা রকম সমালোচনা করলেও এদিন সরকারকে ব্যর্থ হতে দেওয়া হবে না বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রতিবিপ্লব কোনোভাবেই হতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। সতর্ক পদক্ষেপ রাখতে হবে, কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে, কারণ এটাও মনে রাখতে হবে প্রতিবিপ্লব কিন্তু উকি ঝুঁকি মারে। আলাদা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, একটি গোষ্ঠী দেশকে পরিকল্পিতভাবে সংকটের দিকে নিয়ে যাচ্ছে। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম দ্রুত নির্বাচনের দাবি জানান। পার্শ্ববর্তী একটি দেশের সমর্থনে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে শুধুমাত্র একটি গোষ্ঠী বা একটি পরিবার বাংলাদেশকে একেবারে ধ্বংসের শেষ সীমায় নিয়ে এনে দাঁড় করিয়েছে। সকল ষড়যন্ত্র শেষ হয়ে যাবে যখন আপনি জনগণের কাছে যাবেন, জনগণের সকল সমস্যার থেকে উত্তরণের পথ দেখাবে। কাজে জনগণের উপরে ভর করেন, জনগণ কি চায় সেটা দেখেন। জনগণ একটা নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকারকে সাহায্য করতে একমত থাকার কথা জানান বক্তারা। আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে দেয়া ভাষণে শেখ হাসিনা জুলাইয়ের আন্দোলনকারী ও বাংলাদেশের জনগণকে অপমান করে কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত সভায় তিনি আরও বলেন, তার কথায় ক্ষুব্ধ হয়ে ধানমন্ডি ৩২ সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়। জুলাই আন্দোলনে যারা করেছে ছাত্র জনগণ তাদেরকে অপমান করেছেন, অপমান কথাবার্তা বলেছেন এবং এই আন্দোলনকেও তিনি অপমান করেছেন। স্বাভাবিকভাবেই যারা আন্দোলন করেছে তারা ক্ষুব্ধ হয়েছে এবং কিছু কিছু জায়গায় তারা আক্রমণ করেছে, বিশেষ করে ৩২ বছর ওয়ানিতে তারা আক্রমণ করেছে। আমরা এইসব ঘটনাগুলো থেকে সমস্যা করি না। এই আন্দোলনের ফলে কিছু তরুণ সমাজ সামনে চলে এসেছে, ফলে একটা সমস্যা তৈরি হয়েছে, তাদের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, রাজনৈতিক আকাঙ্ক্ষা। আমরা এটাকে স্বাগত জানাই। অবশ্যই তরুণরা রাজনৈতিক কর্মচর্চায় আসবে, তারা রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করবে। দুর্বল ও অনির্বাচিত সরকার থাকলে নানা ধরনের বিশৃঙ্খলা ঘটে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে সেজন্য সরকারকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। বর্তমান সরকার একটি দুর্বল সরকার, আমরা তবুও এই সরকারকে সহযোগিতা করব। প্রফেসর ইউনূস এই দেশের গৌরব, তার যদিও অতীতের কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায়। আমরা আশা করব তিনি রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে সমাজে একটি সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন এবং যত শীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে অরাজকতার হাত থেকে দেশকে রক্ষা করবেন। সমাজে নানা ধরনের অস্থিরতার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কেউ আইন নিজের হাতে নেবে এটা আমরা চাই না। আমরা আশা করব বর্তমান সরকার শক্ত হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুনরুদ্ধার করবেন। জুলাই আন্দোলনে গণহত্যার বিচারের আগে দেশের মানুষ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারে দলের কর্মী সভায় দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
প্রায় দেড় যুগ পর দলীয় কর্মসূচিতে সরব উপস্থিতি জামাত নেতাকর্মীদের। শনিবার দুপুরে কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ঢল নামে কক্সবাজার সরকারি কলেজ মাঠে। প্রধান অতিথি ছিলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের সব অন্যায়, অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। বলেন, ২৪-এর বিপ্লবে ছাত্র জনতার উপর গণহত্যা চালানো খুনিদের বিচারের আগে নির্বাচন চায় না জনগণ। সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন, যার যার আদর্শ নিয়ে, কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই। ভাই এবং বন্ধুগণ, দয়া করে আমাদের হাজারো হাজার সন্তান যারা খুন হলো, গুম হলো, পঙ্গু হলো, তাদের জীবন, রক্ত, এর প্রতি একটু সম্মান দেখান। নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে কর্মী সভার আয়োজন করে জেলা জামাত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, প্রশাসনের সব জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে, সেগুলো আগে পরিষ্কার করার পরে নির্বাচন দিতে হবে। প্রশাসনে গেলেই তাদের আচরণে বোঝা যায় অনেকের কথার মধ্য দিয়ে ফ্যাসিবাদের গন্ধ আসে। এখন প্রশাসনকে পরিচ্ছন্ন করে সংস্কার করবে, নির্বাচন করতে যেটুকু টাইম লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিদের নিয়ে শিক্ষা শিবিরে অংশ নেন জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। পতিত স্বৈরাচার আবারও ফিরে আসতে চাইলে জীবন দিয়ে হলেও বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তারা। নিষিদ্ধ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তারপরে বাংলাদেশের জনগণের প্রত্যাশা রাখলে একটি নির্বাচন দিতে হবে। তার আগে অবশ্যই জনগণের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে, দাঁড়িপাল্লার প্রতীক মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশে ততদিন শান্তি হবে না, ততদিন জুলুম বিদায় হবে না, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজি কিছুই দূর হবে না যদি না ইসলামী শাসন এখানে কায়েম হয়। দেশের শান্তি শৃঙ্খলা বজায়ে প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরে স্বৈরাচারের দোসরদের অপসারণের দাবি জানান জামাত নেতারা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরিতে যোগদানের দাবিতে এবার অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন 200 জনের বেশি। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত টানা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। স্বপ্ন ছিল পাঠদানের মাধ্যমে শিশুদের গড়ে তোলা, কিন্তু বাস্তবে এখন তাদের হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে স্লোগান। এই আন্দোলন প্রাথমিক বিদ্যালয়ে চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের। হাইকোর্ট থেকে চাকরির সুপারিশ বাতিল করার পর থেকে 3 দিন ধরে আন্দোলনে তারা। 1 মাস আগে আমাদের নিয়ম অনুযায়ী চাকরি ছেড়ে দিতে হয়, তো পূর্বে চাকরিটা আমি 1 মাস আগে ছেড়ে দিয়েছি। কেন আমাদেরকে এই বৈষম্যমূলক আমাদের সাথে একটা অন্যায় করা হলো? আমাদের মূল দাবি অবিলম্বে এই রায় প্রত্যাহার করে আমাদের যে যোগদানপত্রটার কথা ছিল, আমাদের সাথে কমিটেড ছিল, সেই কমিটমেন্টটা যেন তারা অক্ষুণ্ণ রাখে। শনিবার প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে নিয়োগ বাতিল হওয়া কয়েকশো প্রার্থী। অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এক নিয়োগে 2 নীতি মানি না, মানবো না। দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দরকার পড়লে আমরা রাস্তায় মরে যাব, তারপর আমরা ছাড়বো না। পরে প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা করেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে উত্তীর্ণ 6531 জনের নিয়োগ বাতিলের রায় দেন হাইকোর্ট। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। বছরের 2 মাস হতে চললেও এখনও ফুল সেট বই পায়নি বেশ কয়েকটি শ্রেণীর শিক্ষার্থীরা। বইয়ের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় চিন্তিত অভিভাবক ও শিক্ষার্থীরা। কাগজ সংকটের কারণে কাঙ্ক্ষিত মাত্রায় বই ছাপানো যাচ্ছে না বলে দাবি মুদ্রণ সমিতির। আর কিছু ছাপাখানা পাঠ্য বইকে পাশ কাটিয়ে নোট গাইড ছাপানোর কারণে সময় মতো বই পাচ্ছেন না শিক্ষার্থীরা। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বই না থাকায় স্কুলে এসে আড্ডা ও খেলাধুলা করে সময় কাটছে শিক্ষার্থীদের। স্কুলের কার্যক্রম শেষ হচ্ছে নির্ধারিত সময়ের বেশ আগেই, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। কিছু বই না পাওয়ার কারণে আমি নিয়মিত ক্লাসে আসতেছি, কিন্তু আমার ক্লাস ঠিক মতো হচ্ছে না। 9-এরা তো কোনো বই পাইনি,
10-এরা তো 9টা বই পেয়েছে, কিন্তু আমরা 9-এরা পাইনি। বইগুলো এখনো পাইনি, আমাদের ভিতরে একটা ভয় কাজ করতেছি যে আমরা কিভাবে প্রিপারেশনটা নিব। পঞ্চগড়ের এই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চললেও বইয়ের অভাবে ধুঁকছে শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন কোনো কোনো শ্রেণীতে একটি বইও দেয়া যায়নি। আসা যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ শ্রেণী কার্যক্রম। আমরা ষষ্ঠ শ্রেণীতে একটি মাত্র বই পাই, সপ্তম শ্রেণীতে 2টি, অষ্টম শ্রেণীতে আমরা 100% বই পাইছি, নবম শ্রেণীতে আমরা একটি এখনো বই পাইনি। এখন পুরোদমে ক্লাস হওয়ার কথা, এখন বই না পাওয়ার কারণে স্যাররা নিজেদের মুখস্থ থেকে ক্লাস করাচ্ছে। এখনো সন্তানের হাতে বই না পৌঁছায় কপালে চিন্তার ভাঁজ অভিভাবকদের। অনেকেই বাজার থেকে কিনছেন বিনামূল্যের বই, তাই দ্রুত বইয়ের ব্যবস্থা করার দাবি তাদের। অর্ধেক বই আসার কারণে, অর্ধেক বই দেরি করে আসার কারণে আমরা একটু শঙ্কার মধ্যে আছি। ঘাটতিগুলো এখন বাচ্চাগুলোদের মধ্যে দেখা যাচ্ছে, এই ঘাটতিগুলো আমরা কিভাবে পূরণ করব। 2 মাসেও কেন বই পেল না শিক্ষার্থীরা, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মনে। মুদ্রণ শিল্প সমিতি বলছে, বাজারে এনসিটিবির বেঁধে দেয়া মানের কাগজের সংকট থাকায় যথাসময়ে বই ছাপানো যাচ্ছে না। আমরা তো অনেক কোম্পানিতে পেয়ারও দিয়ে রাখছি, অনেক কোম্পানি সময় মতো কাগজ আসে নাই, যতগুলো আসছে আমরা প্রিন্টিং করে মাল দিয়ে যাচ্ছি এবং আমরা যত দ্রুত পারি সম্ভব কাগজ পাওয়া মাত্রই আমরা মাল শেষ করি। তবে কাগজের সংকট নেই দাবি করে এনসিটিবি বলছে, চুক্তি ভেঙে কিছু প্রেস পাঠ্য বই ছাপানোর কাজ ফেলে নোট ও গাইড ছাপানোর ফলে সময় মতো বই পাচ্ছে না শিক্ষার্থীরা। কাগজের সংকট দেশে নাই, এটা ধরেও যাতে কাগজের কৃত্রিম কোনো সংকট না হয়, আমরা প্রিন্টারদেরকে ইম্পোর্টারদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম কিছু কাগজ আমদানি করার জন্য। প্রিন্টাররা পূর্বের অভ্যাস ত্যাগ করতে পারতেছে না এবং নিম্নমানের কাগজ দিতে পারতেছে না বলে অনেক মনে কষ্ট নিয়ে হলেও আমাদের কাজ করতে বাধ্য হচ্ছে। সেক্ষেত্রে কোনো কোনো প্রেস হয়তো এক্ষেত্রে ঢিলেমি ওদের দিচ্ছে। কোনোভাবেই ফেব্রুয়ারি মাসের বাইরে যাইতে চাই। বই পাওয়ার আগ পর্যন্ত পিডিএফ থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার পরামর্শ চেয়ারম্যানের। মেজর বইগুলি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ক্যামেরার মাধ্যমে নজর রাখা হবে এক্সপ্রেসওয়েতে চলাচল করা যানের গতির ওপর। নির্দিষ্ট সীমা অতিক্রম করলেও দেয়া হবে মামলা। একই অপরাধে পরপর 3টি মামলা হলে গাড়ি মালিকের ওপর আরোপ করা হবে নিষেধাজ্ঞা। ডিএমপির সঙ্গে সার্ভার সমন্বয় করে এমন পদক্ষেপ নিচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের দাবি, প্রতি মাসে গড়ে প্রায় 500 গাড়ি 120 কিলোমিটারেরও বেশি গতিতে চলে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে। এতে ইঞ্জিন বিকল সহ হরহামেশাই নানা জটিলতা দেখা দেয়। এবার উচ্চগতি যানের উপর নজর রাখতে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে নিজেদের সার্ভার যুক্ত করছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। 21 ফেব্রুয়ারির পর থেকে বেপরোয়া গতির পরিবহনগুলোকে আনা হবে মামলার আওতায়। একই কারণে 3টি মামলা হলে গাড়ি মালিকের উপর আরোপ করা হবে এক্সপ্রেসওয়ে ব্যবহারে নিষেধাজ্ঞা। একটা ক্যাবেল লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা ইনশাল্লাহ দিয়ে দিব, যাতে আমরা 20 তারিখের পর থেকে এই ভিডিও কেসটা করব। 180, 70, তারপর 150-তে চলছে এই গাড়িগুলো। যে মামলা যদি হয়, 3 বার যদি মামলা হয়, দেন উই উইল ব্ল্যাকলিস্ট করে দেবো। এটা পুলিশের সাথে আমাদের কথা হয়েছে। এক্সপ্রেসওয়েতে গাড়ির গতিসীমা ঘন্টায় 60 থেকে বাড়িয়ে 80 কিলোমিটার করার প্রস্তাবের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। এফডি কর্তৃপক্ষদেরকে আমরা বলেছি যে 80 হলে ভালো, ওনারা এগ্রি করেছেন যে 80, পুলিশও বলেছেন যে 80। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। হিমাগারে প্রতি কেজি আলু সংরক্ষণে ভাড়া 8 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। তবে সরকারের নীতি সহায়তা ছাড়া এ ভাড়ায় আলু সংরক্ষণ কঠিন হবে বলে জানান সংগঠনটির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। সকালে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় হিমাগার মালিকপক্ষের থেকে সংশ্লিষ্ট খাতের জন্য বিদ্যুৎ বিল ও ব্যাংক ঋণের সুদের হার কমানো এবং উৎসে কর কর্তন ও ভ্যাট প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। হিমাগার শিল্পকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণা করে সরকারের নীতি সহায়তার দাবি তাদের। আমরা হিমাগারগুলো থেকে ভ্যাট প্রত্যাহারের আবেদন জানাচ্ছি। আলুর ভাড়ার উপর কোনো ভ্যাট নাই, কিন্তু বিভিন্ন যে খরচগুলো আছে সেই খরচগুলো উপরে ভ্যাট প্রদান করতে হবে আমাদেরকে। উচ্চ কর টিডিএস প্রত্যাহার করার আবেদন জানাচ্ছি। এছাড়াও কৃষিভিত্তিক শিল্প ঘোষণা করলে ইনকাম ট্যাক্সের যে রেট আছে সেই রেট যেন আমাদের দেওয়া হয়।
2 দিনের ফিটনেস ক্যাম্প শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শুরু হয়েছে ক্রিকেটারদের 5 দিনের ব্যাট বলের অনুশীলন। হেড কোচ ফিল সিমন্স, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দলের কোচিং স্টাফরা। তবে ছুটি মিলেছে বিপিএলে খেলা 10 ক্রিকেটারের। ছিলেন কেবল জাকের আলী অনেক, তানজিদ তামিম, তানজিম সাকিব, সৌম্য সরকার আর মোস্তাফিজুর রহমান। 50 ওভারের ম্যাচ বিবেচনায় ব্যাটিং আর বোলিং নিয়ে হয়েছে আলাদা সেশন। বৃহস্পতিবার রাতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে হওয়া আরও 4 অনুশীলনের মধ্যে 2টো হবে ফ্লাড লাইটের আলোয়। আমিরাতে পৌঁছে পাকিস্তান এ দলের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর 20 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ছিল সময় সংবাদে।